শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের পার্ট 3 থেকে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম তোমাদের পার্ট 2 পর্যন্ত। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ওই ক্লাসগুলোর মাধ্যমে পার্ট 2 পর্যন্ত যে সকল কাজগুলো দেওয়া হয়েছে এবং যেসব প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রতিটি কাজ এবং প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসগুলো দেখে নিবে। আমাদের এই পার্ট 3-এর আলোচনার বিষয়বস্তু হলো সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতাটি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই সম্পূর্ণ কবিতাটি পড়ে এই কবিতাটির প্রতিটি লাইন সম্পর্কে বুঝিয়ে দিব। আর তোমাদেরকে এই কবিতার আলোকে যে প্রশ্ন এবং কাজগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই তোমাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন প্রথমেই চলো আমরা সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতাটি পড়ে নিই। ছিপখান তিন দার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এখানে ছিপখান তিন দার তিনজন মাল্লা, এই কথাটি দ্বারা একটি সরু ও লম্বা নৌকার কথা বলা হয়েছে, যে নৌকাটি 3টি দাঁড় এবং 3জন মাঝি দিয়ে চালানো হচ্ছে। এরপর চৌপর দিনভর দেয় দূর পাল্লা, এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে নৌকাটি সারাদিন ধরে অনেক দূরপথ পাড়ি দিচ্ছে অথবা দূরপাল্লার যাত্রা করছে। এরপর পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, এখানে বোঝানো হয়েছে নদীর পাড় জুড়ে রয়েছে অনেক ঝোপঝাড় এবং জঙ্গল, আর নদীটির জলে ভাসমান সবুজ শৈবালকে পান্না রত্ন তৈরির কারখানার মতো দেখা যাচ্ছে, যেটিকে পান্নার টাকশাল বলা হয়েছে। এরপর কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। এখানে কঞ্চির তীরঘর ওই চর জাগছে, এই কথাটি দিয়ে বোঝানো হয়েছে নদীর তীরে কঞ্চি দিয়ে তৈরি ছোট ঘর দেখা যাচ্ছে এবং নদীটির একটি নতুন চর জেগে উঠেছে। আর বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, এই কথাটি দিয়ে বোঝানো হয়েছে বুনো হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌড়ি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। এখানে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌড়ি, এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে শান্ত পরিবেশে পানকৌড়ি পাখি ডুব দিচ্ছে, অর্থাৎ পানকৌড়ি পাখিটি চুপ চুপ ডুব দিচ্ছে। আর দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি, এখানে এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে ঘুমটা পড়া নতুন বউটিও যেন টুপ টুপ ডুব দিচ্ছে। ঝকঝক কলসির বক বক শোন গো, ঘুমটায় ফাঁক বয় মন উন মন গো। এখানে ঝকঝক কলসির বক বক শোন গো, এখানে কলসির ঝকঝক শব্দ এবং জলভর্তি হওয়ার বক বক শব্দকেই বোঝানো হয়েছে। আর ঘুমটায় ফাঁক বয় মন উন মন গো, এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে ঘুমটার ফাঁক দিয়ে বউটির মন যেন উদাস হয়ে আছে। এখানে উন্মন মানে হচ্ছে উদাস। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, এখানে এই কথাটি দ্বারা সেই তিনদারের নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছে বোঝানো হয়েছে। আর তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে তিনজন মাঝি যেন কোনো একটি গান গাইছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতার অর্থ বুঝতে পেরেছো। এখন আমরা এই কবিতাটির কঠিন কিছু শব্দের অর্থ জেনে নিব। প্রথমে উন্মন শব্দটির অর্থ হচ্ছে উদাস বা আনমনা। আর চৌপর শব্দটির অর্থ হচ্ছে চার প্রহর বা সারাদিন। ছিপ শব্দটির অর্থ হচ্ছে সরু নৌকা। জঞ্জাল শব্দটির অর্থ হচ্ছে আগাছা। এরপর টাকশাল শব্দটির অর্থ হচ্ছে টাকা তৈরির কারখানা। তীরঘর শব্দটির অর্থ হচ্ছে নদীর তীরের ঘর। আর দ্বার শব্দটির অর্থ হচ্ছে বৈঠা। দিনভর শব্দটির অর্থ হচ্ছে সমস্ত দিন। পারময় শব্দটির অর্থ হচ্ছে পার জুড়ে। এরপর পানকৌটি শব্দটি দ্বারা পানকৌড়ি পাখিকে বোঝানো হয়েছে। এরপর পান্না শব্দটির অর্থ হচ্ছে সবুজ রঙের দামি রত্ন। মন্থর শব্দটির অর্থ হচ্ছে ধীরে। আর সবশেষ মাল্লা শব্দটির অর্থ হচ্ছে মাঝি।
এখন আমরা দূরের পাল্লা কবিতাটির আলোকে অনুশীলনীমূলক কাজগুলো দেখে নিব। এখানে দূরের পাল্লা কবিতাটির আলোকে প্রথম অনুশীলনীমূলক কাজটিতে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লেখো। এখানে নিচে আমাদেরকে 5টি শব্দ দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে এই শব্দগুলো দিয়ে বাক্য লেখো। আমাদেরকে দিনভর, জঞ্জাল, শ্যাওলা, মন্থর, কঞ্চি এই 5টি শব্দ দিয়ে 5টি বাক্য তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা বাক্যগুলো দেখে নিই। এখানে প্রথম শব্দটি হলো দিনভর, আর এই দিনভর শব্দটি দিয়ে একটি বাক্য হতে পারে এরকম: ছেলেটি দিনভর খেলাধুলা করে বেড়ায়। এরপর পরবর্তী শব্দটি ছিল জঞ্জাল। এই জঞ্জাল শব্দটি দিয়ে বাক্যটি হলো বাড়ির চারপাশে অনেক জঞ্জাল জমে আছে। এরপর পরের শব্দটি হলো শ্যাওলা। শ্যাওলা শব্দটি দিয়ে একটি বাক্য হলো পুকুরের জলে অনেক শ্যাওলা দেখা যায়। এরপর পরের শব্দটি হলো মন্থর। মন্থর শব্দটি দিয়ে একটি বাক্য হলো বৃদ্ধ মানুষটি মন্থর গতিতে হাঁটছেন। আর সবশেষ 5 নং শব্দটি হলো কঞ্চি। কঞ্চি শব্দটি দিয়ে একটি বাক্য হলো বাঁশের কঞ্চি দিয়ে ঝুড়ি তৈরি করা হয়। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রথম কাজটির সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। এখানে কাজ 2-এ বলা হয়েছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এখানে প্রতিটি বাক্যে সঠিক উত্তর বাছাই করার জন্য 4টি করে অপশন দেওয়া হয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে সঠিক উত্তরটি বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। আমাদেরকে এই প্রতিটি বাক্যের 4টি অপশন থেকে সঠিক অপশনটি বাছাই করে বাক্যটিকে নিচের খালি জায়গায় পুনরায় লিখতে বলা হয়েছে। যেমন এখানে কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে? 5 জন, 4 জন, 3 জন নাকি 2 জন? একইভাবে নদীর সারা পার জুড়ে কি রয়েছে? নদীর পানিতে কলসি, নৌকা, হাঁস নাকি শ্যাওলা ভাসছে? এরপর গাংচিল, মাছরাঙা, বক নাকি পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে? আর সবশেষ নৌকা চালাতে চালাতে মাঝিরা কি করছে? তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই সঠিক অপশনগুলোর সাহায্যে বাক্যগুলোকে কিভাবে লেখা যায়। প্রথমেই রয়েছে কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে? 5 জন, 4 জন, 3 জন নাকি 2 জন? এখানে সঠিক অপশনটি হচ্ছে 3 জন। কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। এরপর নদীর সারা পার জুড়ে কি রয়েছে? নদীর সারা পার জুড়ে বাড়িঘর রয়েছে, ঝোপঝাড় রয়েছে, ফসলের ক্ষেত রয়েছে নাকি কাশফুল রয়েছে? এখানে সঠিক অপশনটি হবে ঝোপঝাড়। নদীর সারা পার জুড়ে ঝোপঝাড় রয়েছে। এরপর নদীর পানিতে কি ভাসছে? কলসি ভাসছে, নৌকা ভাসছে, হাঁস ভাসছে নাকি শ্যাওলা ভাসছে? এখানে সঠিক অপশনটি হবে শ্যাওলা। নদীর পানিতে শ্যাওলা ভাসছে। এরপর গাংচিল, মাছরাঙা, বক নাকি পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে? এখানে সঠিক অপশনটি হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। এরপর কলসিতে, হাঁড়িতে, বালতিতে নাকি মগে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে? এখানে সঠিক অপশনটি হবে কলসিতে। কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। আর সবশেষে নৌকা চালাতে চালাতে মাঝিরা কি করছে? এখানে সঠিক অপশনটি হবে গান গাইছে। নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু দ্বিতীয় কাজটিরও সমাধান দেখে ফেললাম। এরপর পরবর্তী 3 নং কাজটিতে বলা হয়েছে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। তো শিক্ষার্থীরা এই কাজটি তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। এখন চলো পরবর্তী আমরা 4 নং কাজটি দেখে নিই। এখানে 4 নং কাজে বলা হয়েছে প্রশ্নের উত্তর বলিও লিখি। আমাদেরকে এখানে কবিতাটির আলোকে 5টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো বনহাঁস কি করছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? তৃতীয় প্রশ্নটি হলো ঘোমটা দেওয়া বউটি কি করছিল? এরপর চতুর্থ প্রশ্নটি হলো শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? আর সবশেষ 5 নং প্রশ্নটি হলো কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল কবিতায় বনহাঁস কি করছিল? উত্তরটি হলো শ্যাওলার উপর বনহাঁস ডিম ঢেকে রাখছিল। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছিল? নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর 2 পাশের প্রাকৃতিক দৃশ্য
যেমন ঝোপঝাড়, কঞ্চির, তীরঘর, জেগে ওঠা চর দেখছিল। এরপর পরবর্তী প্রশ্নটি ছিল ঘোমটা দেওয়া বউটি কি করছিল। উত্তরটি হলো ঘোমটা দেওয়া বউটি কলসি কাকে জল আনতে যাচ্ছিল। আর চতুর্থ প্রশ্নটি ছিল শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে। নদী বা সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণে শৈবাল জন্মায় এবং তা দেখতে অনেকটা পয়সার মতো গোল হওয়ায় শৈবালকে টাকশাল বলা হয়েছে। আর সবশেষ প্রশ্নটি ছিল কবিতাটি পড়তে ভালো লাগে কেন। দূরের পাল্লা কবিতাটি পড়তে ভালো লাগে কারণ এই কবিতাটিতে গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির সুন্দর ও জীবন্ত বর্ণনা দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। এখন চলো আমরা পরবর্তী 5 নং কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে যুক্তবর্ণ খুঁজি এবং শব্দ বানাই। যুক্তবর্ণ আছে পাঠ থেকে এমন শব্দ বাছাই করি। এর মানে হচ্ছে কবিতাটিতে যুক্তবর্ণ আছে, আমাদেরকে এমন শব্দগুলো বাছাই করতে হবে। এরপর আমাদেরকে যুক্তবর্ণটিকে ভাঙতে হবে এবং সেই যুক্তবর্ণগুলো দিয়ে আরেকটি করে শব্দ লিখতে হবে। যেমন এখানে আমাদেরকে একটি উদাহরণ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু কবিতাটিতে মাল্লা শব্দটি পড়েছিলাম। এখানে মাল্লা শব্দটিতে যুক্তবর্ণ রয়েছে লয় ল, অর্থাৎ ল যোগ ল। আর এই লয় ল দিয়ে আরও একটি শব্দ হতে পারে উল্লাস। এভাবে করে কবিতাটিতে যুক্তবর্ণ রয়েছে, আমাদেরকে এমন শব্দগুলো খুঁজে বের করতে হবে এবং শব্দগুলোর যুক্তবর্ণ ভেঙে যুক্তবর্ণ দিয়ে নতুন আরেকটি করে শব্দ তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এখানে পরবর্তী শব্দটি হলো জঙ্গল। এখানে যুক্তবর্ণটি হচ্ছে উয় গ, অর্থাৎ উ যোগ গ। আর আমরা এই উয় গ দিয়ে আরও একটি শব্দ তৈরি করতে পারি মঙ্গল। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে জঞ্জাল। এখানে যুক্তবর্ণটি হচ্ছে ইয় জ, অর্থাৎ ইয় যোগ জ। আর আমরা এই ইয় জ দিয়ে আরও একটি শব্দ তৈরি করতে পারি গঞ্জ। পরের শব্দটি হচ্ছে পান্নার। যেখানে যুক্তবর্ণ রয়েছে নয় ন, অর্থাৎ ন যোগ ন। আর এই নয় ন দিয়ে আরও একটি শব্দ হতে পারে কান্না। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে কঞ্চির। এখানে যুক্তবর্ণ হচ্ছে ইয় চ, অর্থাৎ ইয় যোগ চ। আর এই ইয় চ দিয়ে আরও একটি শব্দ হতে পারে সঞ্চিত। এরপর পরের শব্দটি হচ্ছে উন্মন। এখানে যুক্তবর্ণ হচ্ছে ন যোগ ম। আর এই নয় ম দিয়ে আরও একটি শব্দ হতে পারে জন্ম। এরপর পরের শব্দটি হচ্ছে মন্থর। এখানে যুক্তবর্ণ হচ্ছে নয় থ, অর্থাৎ ন যোগ থ। আর এই নয় থ দিয়ে আরও একটি শব্দ হতে পারে গ্রন্থ। এরপর সবশেষ শব্দটি হচ্ছে যাচ্ছে। এখানে যুক্তবর্ণটি হচ্ছে চয় ছ, অর্থাৎ চ যোগ ছ। এই চয় ছ দিয়ে আরও একটি শব্দ হতে পারে ইচ্ছা। এখন চলো আমরা এই পাঠের আলোকে সবশেষ 6 নং কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে জোড়ায় বসে শব্দ তৈরি করার খেলা করো। আমাদেরকে এখানে সিঁড়ি আকৃতির ছকটির মাধ্যমে জোড়ায় বসে শব্দ তৈরি করার খেলা খেলতে হবে। যেমন এখানে আমাদেরকে 3টি শব্দ করে দেওয়া হয়েছে। এখানে প্রথম শব্দটি হলো কলা। আর এই কলা শব্দটির সবশেষে রয়েছে লা। এখন এই লায়ের সাথে ল যুক্ত হয়ে পরবর্তী শব্দটি হয়েছে লাল। আর লাল শব্দের সবশেষ বর্ণটি হচ্ছে ল। আর এই লয়ের সাথে তয়াকার তা যুক্ত হয়ে লতা। একইভাবে আমাদেরকে পরবর্তী সবশেষ তা বর্ণের সাথে বর্ণযুক্ত করে শব্দ তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছকটির সম্পূর্ণ রূপটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম শব্দটি হলো কলা। আর এই কলা শব্দের সবশেষ লার সাথে ল যুক্ত হয়ে লাল। আর এই লাল শব্দটির সবশেষ লয়ের সাথে তয়াকার তা যুক্ত হয়ে লতা। আর লতা শব্দটির সবশেষ তয়াকার তার সাথে ল যুক্ত হয়ে তাল। একইভাবে তাল শব্দটির সবশেষ লয়ের সাথে তয়াকার তা যুক্ত হয়ে লতা। আর লতা শব্দটির সবশেষ তয়াকার তায়ের সাথে মা যুক্ত হয়ে তামা। একইভাবে তামা শব্দটির সবশেষ ময়াকার মার সাথে থয়াকার থা যুক্ত হয়ে মাথা। আর মাথা শব্দটির সবশেষ থয়াকার থায়ের সাথে লয়াকার লা যুক্ত হয়ে নতুন শব্দটি হয়েছে থালা। আর থালা শব্দটির সবশেষ লয়াকার লার সাথে উ যুক্ত হয়ে লাউ। একইভাবে লাউ শব্দটির সবশেষ উ এর সাথে ট যুক্ত হয়ে উট। আর উট শব্দটির সবশেষ ট এর সাথে ক যুক্ত হয়ে টক। আর টক শব্দটির সবশেষ ক এর সাথে ম যুক্ত হয়ে কম।
একইভাবে কম শব্দটির সবশেষ ময়ের সাথে রস্বই যুক্ত হয়ে মই, আর মই শব্দটির সবশেষ ইয়ের সাথে ট যুক্ত হয়ে ইট। এরপর একইভাবে ইট শব্দটির সবশেষ ট এর সাথে ব যুক্ত হয়ে টব, আর এই টব শব্দটির সবশেষ ব বর্ণের সাথে ল যুক্ত হয়ে নতুন শব্দটি হয়েছে বল। একইভাবে বল শব্দটির সবশেষ ল বর্ণের সাথে দন্ত স যুক্ত হয়ে নতুন শব্দটি হয়েছে লস, আর এই লস শব্দটির সবশেষ স বর্ণের সাথে খ যুক্ত হয়ে নতুন শব্দটি হয়েছে শখ। তো শিক্ষার্থীরা, এভাবে করে তোমরা কিন্তু শব্দ তৈরির খেলাটি খেলতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু দূরের পাল্লা কবিতাটির আলোকে সকল কাজগুলোর সমাধান দেখে ফেললাম। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব পার্ট 4 থেকে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।